আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়ন চ্যাপ্টারটা আসলে আমরা অনেকে কঠিন ভাবি, কারণ এই চ্যাপ্টারে অনেকগুলো পড়ার জিনিস আছে, ছোটখাটো অনেক টপিক আছে যেগুলো আসলে বই থেকে না পড়লে কখনোই ভালো মতো শেখা যায় না। আর মেডিকেল এডমিশনের জন্য আমাদের বই থেকে অবশ্যই দাগায় দাগায় যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো পড়তে হবে। তো চলো স্টার্ট করা যাক। আমার বইয়ের বৈশিষ্ট্য তোমাকে আগেই বলে রাখি, এখানে যেগুলো তোমার পিঙ্ক কালার করে বা লাল কালার করে তোমার এরকম হাইলাইটেড দেখবা, সেগুলো মেডিকেলে একবার আসছিল। এই প্রশ্নটা অবশ্য বহুত আগে আসছিল যে বিজ্ঞানী বেকুল বেঞ্জিনের কাঠামো তত্ত্ব প্রদান করে, এটা বহুত আগে আসছিল। আর পরম অ্যালকোহল হচ্ছে 100% ইথাইল অ্যালকোহল। আমরা তো জানি অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3CH2OH। এটা আমরা ইথাইল, অনেকে ইথানলও বলে, ইথাইল অ্যালকোহলও বলা হয়। তো এটা প্রশ্ন যেরকম অপশন ছিল সেরকমই। আর যদি বলি যে আমরা নর্মালি আমাদের ল্যাবরেটরিতে কি ধরনের অ্যালকোহল ইউজ করি, তাহলে সেখানে হচ্ছে 70% অ্যালকোহল ইউজ করা হয়। তার মানে 70% তোমার ইথানল আর 30% হচ্ছে ওয়াটার। তাহলে এখন আমরা পড়াশোনায় চলে আসি। প্রথমে আমাদের ভূমিকা দেওয়া আছে, এটা পড়তে হবে না। মেডিকেলের জন্য যেভাবে স্টাইলে পড়া হয় সেভাবে আমরা পড়বো। প্রথমে আমাদের এই বক্সের ঘরে যেগুলো আমাদের এমসিকিউ থাকবে সেগুলো আমাদেরকে খুব ভালো মতো সলভ করতে হবে। কেন? কারণ এগুলো হচ্ছে আমাদের এখান থেকে মেজরিটি প্রশ্ন চলে আসে। যেমন ধরো যে নিচের কোনটি জৈব যৌগ নয়। এখন আমাদের বুঝতে হবে যে জৈব যৌগ আসলে কাকে বলে। জৈব যৌগ হচ্ছে সে সকল যৌগ যেগুলো হচ্ছে তোমার জীবদেহ থেকে আসে, জীবদেহ থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে জৈব যৌগ। এবং এগুলোর মধ্যে দেখো, তুমি দেখবা যে মিথেন, মিথেন আসলে এক কথায় এটা আমাদের জীবাশ্ম বলতে পারি বা জীবাশ্ম জ্বালানি বলতে পারি। এছাড়া অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এই যে সায়ানাইড যেটা যৌগ আছে, হাইড্রোজেন সায়ানাইড, সেটা আমাদের জৈব যৌগ হবে না। এটা কেন হবে না, এটা আমরা পরে জৈব যৌগ পড়া শেষ করার পরে আমরা ভালো মতো বুঝতে পারবো। তবে আপাতত আমরা জাস্ট এমসিকিউটা দেখে রাখলাম, সামনে আসতেছে, আমাদের সমস্যা নেই। তো জৈব রসায়নে আসলে জনক কাকে যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে ফ্রেডরিক উইলার। বা যদি বলি প্রাণ শক্তি মতবাদ কে দিয়েছেন তাহলে সেটা হবে বার্জেলিয়াস। কারণ প্রাণ শক্তি মতবাদটা কি, এখানে দেখো লেখা থাকবে যে উদ্ভিদ প্রাণী অর্থাৎ সজীব পদার্থ লিভিং অর্গানিজম থেকে প্রাপ্ত যৌগ সমূহকে জৈব যৌগ বলা হয়। এটা আগে প্রচলিত ছিল, যদিও এটাই সত্য অনেকাংশেই, কিন্তু তারপরে বলা আছে কি যে নির্জীব পদার্থ থেকে যেগুলো আসে সেগুলোকে অজৈব যৌগ বলে। এটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ, যেটা হচ্ছে বার্জেলিয়াস দিয়েছিল। তো বার্জেলিয়াসের এই মতবাদটা অনেক দিন ধরে চলছে। অনেকদিন ধরে চলার পরে দেখা গেছে কি আমাদের হচ্ছে পরবর্তীতে 1900 তোমার একটা সাল দেখবে, 1815 সালে আমাদের হচ্ছে ফ্রেডরিক উইলার ভুল করে, এটা আসলে ফ্রেডরিক উইলার আমরা বলি যে ভুল করেই তিনি হচ্ছে আবিষ্কার করেছিল আমাদের জৈব যৌগ। এবং তার আবিষ্কৃত যৌগটা ছিল তোমার বলতে পারো যে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হচ্ছিল ইউরিয়া। প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হলো ইউরিয়া। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে দেখবা। তো এই প্রাণ শক্তি মতবাদকে ভ্রূণ প্রমাণিত কে করছে? ফ্রেডরিক উইলার। এটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে পরীক্ষাগারে প্রথম অজৈব আমাদের যেই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড, এটাকে তাপ মানে একসাথে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি হয়। এই যৌগটাকে পরবর্তীতে তাপ দেওয়া হয়। ঠিক আছে, তাপ দেওয়ার মাধ্যমে কি করা হয়, এখানে দেখো লেখা আছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে লেড সায়ানাইড। লেড সায়ানাইড এখানে অ্যাকোয়াস ছিল, এটার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানাইড হলো। তাহলে আমরা বিক্রিয়াটা একটু একবার লিখি, কারণ আমাদের বিক্রিয়া দেখা যাবে কি, আমাদের বিক্রিয়াটা লিখলে একবার মনে থাকবে। তাহলে আমাদের হচ্ছে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে লেড সায়ানেট। নামটা কি বলতো? লেড সায়ানেট। এটা হচ্ছে অ্যাকোয়াস হবে, এখানে আমাদের 2 হবে, কারণ লেডের আমাদের দুজনে 2। তাহলে এখান থেকে আমাদের কি হবে, এখানে আমাদের অ্যামোনিয়াম সায়ানেট হবে। অ্যামোনিয়াম সায়ানেটটা যেটা পেলাম, এটা কিন্তু আমাদের ইউরিয়া না। ইউরিয়া তৈরি হতে হলে আমাদেরকে এটা কি করতে হবে বলতো? এটাকে আমাদের পুনর্বিন্যস্ত করতে হবে, তাই না? পুনর্বিন্যস্ত করতে হলে আমরা দেখো এখান থেকে যদি পুনর্বিন্যাস করি তাহলে আমরা কি পাবো বলতো? আমরা একদিকে NH2 পাবো, আরেকদিকে আরেকটা NH2 পাবো। এবং মাঝখানে আমরা একটা কি পাবো বলতো? মাঝখানে একটা আমরা এরকম কীটমূলক পাবো, কীটমূলক পাবো। তাহলে এই যে কীটমূলকটা মাঝখানে আসে না, এটাকে বলা হচ্ছে ডাই অ্যামিন, একটা কীটমূলক। এটাকে দুইটা অ্যামিন মূলক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ডাই অ্যামিন। আর এখানে দেখো তোমার একটা কীটমূলকও আছে, তাহলে এই ধরনের যৌগটাকে বলা হচ্ছে আমাদের ইউরিয়া। কি বলা হচ্ছে বলতো? ইউরিয়া। তাহলে এই যে আমাদের দেখো অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আমাদের ইউরিয়া তৈরি হলো, এই বিক্রিয়াটার নাম কি বলতো? এই বিক্রিয়াটার নাম হচ্ছে পুনর্বিন্যাস বলতে পারো, অথবা সমানুকরণ। এটা আমাদের অনুশীলনীতে আছে। তাহলে তুমি মনে রাখবা যেগুলো প্রশ্ন আমাদের অনুশীলনীতে আছে সেগুলো প্রশ্নই আমাদের ভিতর থেকে বেশি করে পড়তে হবে। ঠিক আছে, আবার দেখো এই যে আমাদের ইউরিয়া যেটা আছে, ইউরিয়া সাইকেল কি, যেটা আমাদের অর্নিথিন সাইকেল বলা হয়, সেটা কিন্তু লিভারে হয়ে থাকে, তাই না? আমাদের লিভার কোথায়, মানে লিভারে কিন্তু ইউরিয়াটা তৈরি হয়। কারণ আমাদের যে প্রোটিন ভাঙার মাধ্যমে আমাদের অ্যামোনিয়া তৈরি হয়, সেই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে লিভারের মধ্যে আমাদের অর্নিথিন সাইকেলটা হয়ে থাকে। অর্নিথিন সাইকেলটা আমাদের কোথায় হয় বলতো? আমাদের লিভারের মধ্যেই হয়ে থাকে। আচ্ছা, এটা জানতে পারলাম না। এখন আমরা একটু সামনে আগে যাই। যেমন হচ্ছে ফ্রেডরিক উইলারকে যেটা বললাম একটু আগে, জৈব রসায়নের জনক বলা হয়। কেন? কারণ তিনি জৈব রসায়নাগারে সর্বপ্রথম আমাদের ইউরিয়া আবিষ্কার করেছেন, এই জন্য আমাদের বলা হয়। এখন এখানে অনেকগুলো সমানুর কথা বলছি, যেমন হচ্ছে অ্যালকোহলের সমানু হচ্ছে ইথার, অ্যালডিহাইডের সমানু কিটোন। এটা আমরা সামনে আসতেছে আমরা পড়ে নিব। বেনজিনের যেমন সমানু একটা হচ্ছে তোমাদের যেই
C2H2 মানে ইথাইন এক কথায় ইথাইনের পলিমার হচ্ছে বেনজিন, 3টা ইথাইন মিলিত হয়ে তোমার বেনজিন তৈরি করে। তো আস্তে আস্তে আমরা সবই আসবে, আমরা সমস্যা নাই, আমরা বই থেকে দেখে নিই কতটুকু পড়া যাচ্ছে। এখন কথা হচ্ছে জৈব যৌগের সংখ্যা কিন্তু 80 লক্ষেরও বেশি, তাই না? আমরা জানি হচ্ছে 80 লক্ষেরও বেশি, এটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো মেডিকেলের জন্য। তো এই 80 লক্ষেরও বেশি, কিন্তু দেখো অজৈব যৌগ কিন্তু প্রায় 1 লক্ষেরও কম, প্রায় 1 লক্ষের মতো বা এরও কম আছে আর কি। তো এই জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ 3টা। এটাকে আমরা ক্যাপস দিয়ে মনে রাখবো, দেখো লেখাই আছে পাশে। এটাকে আমরা কি দিয়ে মনে রাখবো বলতো? এটাকে আমরা ক্যাপস দিয়ে মনে রাখবো। তাহলে কতে হচ্ছে ক্যাটেনেশন, পতে হচ্ছে পলিমারকরণ, আর শতে হচ্ছে সমানতা। তাহলে ক্যাটেনেশন, পলিমারকরণ আর সমানতা, এই 3টা বৈশিষ্ট্যের কারণে আমরা একসাথে কি বলি? জৈব যৌগের বেশি পাওয়া যায়। ক্যাটেনেশন মানে কি? কার্বন কার্বন যুক্ত হয়ে একটা লং চেইন গঠন করার ক্ষমতাকে বলা হচ্ছে ক্যাটেনেশন। তার মানে দেখো কার্বন কার্বন যুক্ত হয়ে একটা লং চেইন তৈরি করলো, এটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন। সমানতা মানে কি? সমানতা মানে হচ্ছে একই যৌগ, তাদের গাঠনিক সংকেত একই, কিন্তু আমি বলতে পারি যে কি বলতো, তাদের হচ্ছে যে রাসায়নিক যে সংকেতটা সেটা সেম, বাট গঠন দিক থেকে তারা দেখা যায় কি এক এক রকম গঠনের হয়ে থাকে। তাহলে গাঠনিক সংকেতটা আলাদা হয়ে থাকে, রাসায়নিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেতের কথা বলা আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমানতা। সমানতা যেমন একটা উদাহরণ কি বলতে পারি, যেমন আমরা ধরতে পারি যে একটু আগে আমরা একটা সমানতা বললাম যে অ্যালকোহলের সমান হচ্ছে ইথার, অ্যালডিহাইডে হচ্ছে কিটোন। তাহলে অ্যালডিহাইড থেকে কিটোন হতে পারে, অ্যালডিহাইড আমরা জানি কি সিএইচও, এটা সমান হচ্ছে, এটা থেকে সমান কি বলতো, এটা সমান হচ্ছে কিরণমূলক। তাহলে এরকম সমানতা দেখা যায় এরকম আর কি। তাহলে পরিমাপ আরেকটা হচ্ছে পলিমারকরণ, যেমন আমরা কিন্তু পড়ছি, যেমন পলিইথিন, ইথিনকে যদি আমরা পলিমারকরণ করি তাহলে আমরা পলিথিন পাবো না, আমরা সবাই হচ্ছে পলিথিন ইউজ করি। তো এটা আসলে না জানার কিছু নাই। আচ্ছা, 3টি বৈশিষ্ট্যের জন্য মূল কারণ, যেমন একটু এখন বলাই আছে যে কার্বনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5, বা ইলেকট্রোনেগেটিভিটি অর তড়িৎ ঋণাত্মকতা, এটা হচ্ছে 2.5। তো আমরা তড়িৎ ঋণাত্মকতা কি এটা অন্য চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, আমরা আপাতত জাস্ট মানটা মুখস্থ করে নিব 2.5, ঠিক আছে? কার্বনের যেমন যোজনী আমরা পড়ছি 2,4, তাহলে এখানে আমরা মনে রাখবো যে 2.5 মনে রাখা যায়। কার্বন কার্বন বন্ধন শক্তি আসলে 347 কিলো জুল পার মোল, এটা ইম্পর্টেন্ট আছে, এটা আমরা মনে রাখবো কিভাবে? 3 এর পরে আসে 4, আর 4 আর 3 যোগ করলে হচ্ছে তোমার 7 হয়, তাহলে 347 কিলো জুল পার মোল। তাহলে এটা মনে থাকবে আমাদের ইনশাল্লাহ। আর মনে রাখতে হবে কাদের ক্ষেত্রে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান আমাদের 2.5, একটা হচ্ছে কার্বন, সালফার আর আয়োডিন সিএসআই, এটা হচ্ছে আমাদের 2.5 হবে। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা আমাদের জন্য ভালো ইম্পর্টেন্ট আছে। তাহলে এটা আমরা এখন এখানে শিখে নিলাম। এরপরে আসো আমরা যদি একটু সামনে আগাই, তাহলে আমরা দেখতে পারবো যেখানে আমি সমীকরণ লিখে রাখছি, যেমন আমাদের অ্যালকেনের ক্ষেত্রে sp3, অ্যালকিনের ক্ষেত্রে আমাদের দ্বিবন্ধন থাকবে তখন sp2, আর ত্রিবন্ধনের ক্ষেত্রে sp। যেমন আমরা কার্বনে যে আমরা যদি কার্বনের সাথে, এটা আমাদের ইথাইন, তাই না? আমাদের এটা হচ্ছে কি বলতো, এটা আমাদের ইথাইন, তাহলে ইথাইন হচ্ছে আমাদের sp হবে শুধুমাত্র। কেন? কারণ এটা 180 ডিগ্রি, আমরা যদি এটা সংকলন করে দেখি তাহলে 180 ডিগ্রি পাবো, তার মানে এটা হচ্ছে আমাদের sp। আর দ্বিবন্ধনের ক্ষেত্রে যেমন ধরো ইথিন, আমরা একটু দেখে আসলাম না, পলিইথিন, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দ্বিবন্ধনটা পাবো এখানে। আর একক বন্ধন কি হবে? দেখো sp3 এর ক্ষেত্রে আমরা যদি অ্যালকেন ধরি, তাহলে অ্যালকেনের ক্ষেত্রে এখানে 3টা হাইড্রোজেন আমরা পাবো। এটা এভাবে কেন লিখলাম? যাতে হচ্ছে সংকেতনটা আমরা বুঝতে পারি, কারণ এটা কিন্তু আমাদের sp3 হয় চতুস্থলকীয়, তাই না? এই দেখো আমরা এটা ট্রায়াঙ্গেল ধরলে এরকম একটা চতুস্থলকীয় গঠন পাবো, বা এটাকে আমরা টেট্রাহেড্রাল বলে থাকি, আমরা এটা পড়ে আসছি অন্য চ্যাপ্টারে। তাহলে এটাকে কি বলা হয়? টেট্রাহেড্রাল বলা হয়ে থাকে। তো এটা আমরা বন্ধন কোণ আমরা পড়ছি, তো বন্ধন কোণগুলো আমরা এখন আপাতত যাব না। 109.5 ডিগ্রি, তারপরে তোমাদের তো আছে 120, তবে 180 ডিগ্রি, তো এগুলো আমরা অন্য চ্যাপ্টারে পড়ে আসছি, আমাদের বেশি পড়তে হবে না, জাস্ট একটু রিক্যাপ করে নিলাম। এখন হিরকের ক্ষেত্রে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এটা sp3, এবং sp3 হওয়ার কারণে এটা বিদ্যুৎ পরিবহন করে না। কি বললাম? এটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না। আর sp2 হওয়ার কারণে গ্রাফাইট কি করে বলতো? বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, হিরোক আর গ্রাফাইটকে একসাথে লেখার কারণ কি? কারণ দুইটাই হচ্ছে আমাদের কার্বনের রূপভেদ। কি বললাম? কার্বনের রূপভেদ, ঠিক আছে? কার্বনের রূপভেদ বলা হয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে আমাদের বেনজিনের মতোই দেখানো আছে, বেনজিনটা আসলে sp2 এর মতো, ঠিক আছে? sp2 সংকরিত কার্বন পরমাণু। তবে এখানে বেনজিনে না হওয়ার একটা কারণ আছে, এটা আসলে একটু পরে আমরা দেখতেছি, বেনজিনের যে আসল গঠন আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এখানে অসম্পৃক্ত মানে তো বুঝোই তোমরা যে কার্বন দ্বিবন্ধন থাকলে তাকে অসম্পৃক্ত বলা হয়, আর অসম্পৃক্ত মানেই হচ্ছে সেখানে sp2 আর sp, কারণ দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, একক বন্ধন তো নাই, তাই না? বুঝা গেল। আচ্ছা, ক্যাটেনেশনের এখানে খুব একটা ইম্পর্টেন্ট আমাদের উদাহরণ আছে, সেটা হচ্ছে ফুলারেন্স। ফুলারেন্স একটা খুবই ইম্পর্টেন্ট ক্যাটেনেশনের উদাহরণ। কেন? কারণ ক্যাটেনেশন যেটা আছে সেটার মাধ্যমে কার্বন কার্বন অনেকগুলো কার্বনের সাথে যুক্ত হতে পারে। যেমন দেখো এখানে যতগুলো আমাদের এখানে সেন্টারে এরকম ডট ডট দেওয়া আছে না, এগুলো সবগুলো হচ্ছে কার্বন। তাহলে কার্বনের মাধ্যমে একটা পেন্টাগোনাল গঠন তৈরি করছে। কি বললাম? পেন্টাগোনাল একটা গঠন তৈরি করছে এরকম করে। এই পেন্টাগোনাল গঠনের মধ্যে দেখো প্রত্যেকটা অঞ্চলে একটা করে কার্বন আছে,
এবং এই ফুলারেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। যেমন আমি জানি যে কার্বন কার্বন, এই দেখো এখানে যে বন্ধনগুলো আছে না কার্বনের মাঝে, সবই কি সমযোজী, তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, কারণ জৈব যৌগ মানে হচ্ছে সমযোজী থাকবে। আয়নিক বন্ধন কিন্তু আমরা এখানে পাবো না, আমরা সবসময় সমযোজী বন্ধনই পাবো। আচ্ছা, এখন আরো কি কি পড়া আছে এখানে বলো তো? আমাদের এখানে দেখো কি কি কার্বন পরমাণু হতে পারে। কার্বন 32 হতে পারে, কার্বন 50 হতে পারে, C60 হতে পারে, C7 হতে পারে। এগুলো সবগুলো হচ্ছে ফুলারিন্স। তাহলে ফুলারিন্স কি? ফুলারিন্স হচ্ছে একটা কার্বনের বিশেষ রূপভেদ, যেটা আসলে এক কথায় ক্যাটেনেশন ধর্মের মাধ্যমে অনেকগুলো কার্বন যখন একসাথে মিলিত হয়, আর কার্বনের সাথে কি থাকবে? এখানে তো হাইড্রোজেন থাকবেই, তাই না? তাহলে এরকম করে কার্বন সংখ্যার ভিত্তিতে 30 থেকে 70টা কার্বন থাকতে পারে। এর মধ্যে কিছু কিছু বিশেষ আছে, যেমন C32, C50, C60, C70। এর মধ্যে মনে রাখতে হবে যে C32 আছে, 50 আছে, 60 আছে, 70 আছে, বাট 80 নাই আর 40 নাই। এখানে 32 মনে হতে পারে যে 40 থাকবে, বাট 40টা কিন্তু নাই। তাহলে আমরা এখানে C40 লিখে ক্রস লিখে দিব যে C40টা এখানে থাকে না। তাহলে এতগুলো মুখস্থ করার থেকে আমাদের এমসিকিউ যদি আসে তাহলে C40 থাকে না, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, কার্বনের রূপভেদ C60 এর আণবিক গঠন, এখানে আণবিক গঠন বলছে, তবে আণবিক গঠনটা অনেকটা ফুটবলের মতো। যেটা আমাদের গাঠনিক সংকেত আছে সেটা কিন্তু আমাদের ফুটবলের মতো। তাহলে এটা একটা ভূগোলক আকৃতির গম্বুজের মতো দেখতে অথবা ফুটবলের মতো দেখতে। এই জন্য এটাকে কি বলা হয় বলতো? এটা বৈজ্ঞানিকের নাম অনুসারে বুকমিস্টার ফুলারিন অথবা বাকি বলের মতো দেখতে, তাই না? এটা ফুটবলের মতো দেখতে, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে। C60 এর মধ্যে কার্বন আছে তোমার কয়টা বলতো? এখানে একটা কথা হচ্ছে কি, তুমি একটা জিনিস খেয়াল করবা যে এই কার্বনের মধ্যে একটা কার্বনের হাত কয়টা বলো তো? 4টা হাত। তাহলে এখানে আমাদের কার্বন যদি 60টা হয়, তাহলে 60টার সাথে তুমি গুণ করো, গুণ করে তুমি আণবিক ভর কত? 12 দিয়ে গুণ করলেই তুমি 720 পেয়ে যাওয়া। তাহলে এখানে কিন্তু আসলে হাইড্রোজেনের কথা আসলে বলা নেই, তো এখানে সম্ভবত হাইড্রোজেন থাকে না। কেন থাকে না? কারণ তুমি চিন্তা করো যে আণবিক ভর যদি তোমার 70 হয়, তাহলে তুমি 60-র সাথে 12 গুণ করে দেখো, কার্বনের যেটা আমাদের ভর, তাই না? কার্বনের ভর গুণ করতে হবে, তাহলে তুমি দেখবা যে তোমার 720 আসতেছে। তার মানে এখানে কিন্তু হাইড্রোজেনের ভরটা যোগ করে নাই, তার মানে এখানে হাইড্রোজেন নাই। এক কথা আমরা মনে রাখবো, এখানে হাইড্রোজেন নাই, জাস্ট কার্বনের আণবিক ভরটা এখানে লিখে দিচ্ছে। তাহলে sp2 সংকরিত অবস্থায় পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা আবদ্ধিত হয়। তাহলে এখানে একক বন্ধন আছে, তার মানে এটা কি বলতো? এটা হচ্ছে sp3। একক বন্ধন মানেই হচ্ছে sp3। আর গ্রাফাইট হচ্ছে sp2, হিরোক হচ্ছে sp3। এরকম করে আমরা মনে রাখবো। আর ইথিলিন তো আমরা জানি, ইথিলিন আসলে কি? ইথিলিন হচ্ছে এক কথায় ইথিন বলা হয় না, ওটা কি ইথিলিন বলা হয়। তো এটা এখন লেখার আসলে কারণ আছে, আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সমযোজী বন্ধনে আবদ্ধ, C60, তোমার 60টা কার্বন থাকবে এখানে। তারপরে ফুলারিন বাকি বলা হয়, এই এক্সট্রা নামটা দরকার। তবে কি কি আছে? C32, C50, C60, C70 আছে। এবং এই C60 যেটা, এটা স্পেশাল বৈশিষ্ট্য আছে আবার এটার, এটাকে বলা হচ্ছে বুকমিস্টার ফুলারিন। এটুকু আমাদের জানতে হবে। আচ্ছা, কার্বনের ক্যাটানেশনের সফলতার কারণ কি? সফলতার কারণ ওই যে যেটা বললাম, যে এখানে তোমার বন্ধন শক্তির মান 347 কিলো জুল পার মোল, তাই না? কিলো জুল পার মোল, তাহলে পার মোলে এত পরিমাণ শক্তি এখানে আমরা হচ্ছে ইউজ করতে পারি, এই আর কি। আচ্ছা, এখন কথা হলো যে আমরা এগুলো বেশি দেখবো না, আমাদের এখন যেগুলো দরকার সেগুলো পড়তে হবে। নামকরণ মেডিকেলের জন্য আসলে কম আসে, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নামকরণ কম আসে, তবে নামকরণ আমরা কিছু কিছু শিখে নিব। যেমন একটু পরে আমি তোমাকে দেখাবো যে আমাদের নামকরণের ক্ষেত্রে আমাদের সবসময় লং চেইন ধরতে হবে। মনে করো একটা কার্বন আছে, এখানে একটা শাখা চেইন আছে, এখানে কার্বনের এদিকে একটা শাখা চেইন, এদিকে একটা শাখা চেইন, তাই না? তাহলে এদিকে আমাদের কার্বন কয়টা আছে বলতো? এদিকে আমাদের 4টা আছে। এখন ধরো সাপোজ আমাদের এখানে 4টা আছে না, আমি যদি এখানে আরেকটা বাড়াই দিই কার্বন, তাহলে এখানে আমাদের কয়টা কার্বন হবে বলতো? এখানে মনে করো কম আছে, তাহলে এদিকে আমাদের 1 2 3 4 5টা কার্বন, আর এদিকে আমাদের 4টা কার্বন। তাহলে আমাদের নামকরণ কিন্তু আমাদের এই বরাবর করতে হবে। তাহলে এরকম করে অনেকগুলো নিয়ম আছে। তো যেহেতু এটা আমাদের এখন মেডিকেল এডমিশন ক্লাস, নামকরণের বেশি দিয়ে আমরা ফোকাস দিব না, তবে কিছু কিছু নামকরণ যেগুলো আমাদের বইয়ে হঠাৎ করে চলে আসবে, আমরা সেগুলো অবশ্যই দেখে নিব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যামোনিয়া যেটা আছে, NH2, এটা কিন্তু অ্যামোনিয়া না, এটা হচ্ছে অ্যামিন। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যামিনোমূলক বলা হয়। এটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? সে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। কেন? কারণ তার মধ্যে এখানে মুক্তজ ইলেকট্রন আছে। তো আমরা নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল এগুলো পড়বো অবশ্যই। তো আমরা এখন একটু যেহেতু আসে না, জাস্ট এমনি দেখে রাখলাম। দেখো নিচে বলা আছে, নিচে কোনটি জৈব যৌগ, নিচে কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে? তাহলে প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? এটা হচ্ছে আমাদের ইউরিয়া হবে, তাই না? এটা আমাদের কি হবে বলতো? এটা আমাদের ইউরিয়া হবে। এখন এই যে ইউরিয়াটা আছে, ইউরিয়াটা কিন্তু এখানে আলাদাভাবে লেখা আছে। আমি বলছিলাম আমরা ডাইয়ামিন, তাহলে 2টা অ্যামিন থাকবে, আর মাঝখানে একটা কীটমূলক থাকবে। এই কীটমূলকটা এখানে দেওয়া আছে এভাবে। তাহলে আমি কীটমূলকটা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে হলে এভাবে লিখতে পারি, এভাবে লিখলে সুন্দর হয়। এছাড়াও যদি আমি অ্যামিনটাকে ডাবল করে লিখি, তাহলে আমি এখানে 2টা অ্যামিন দিতে পারি, এখানে এখানে আমি একটা কার্বনিল মূলক দিতে পারি। এটা কিন্তু আসলে কার্বনিল মূলক। কার্বনিল মূলকটা কি আসলে কি? কার্বনিল মূলক হচ্ছে তোমাদের অ্যালডিহাইড আর কিটোন, এই দুটাকেই হচ্ছে তোমার কার্বনিল বলা হয়ে থাকে। এটা আমরা আরো সামনে গেলে জানতে পারবো। পলিমারকরণ বিক্রিয়া, দেখো পলিমারকরণ বিক্রিয়া আমরা জানি ইথিলিন থেকে আমাদের পলিইথিন হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা সহজ বিক্রিয়া। এবং এখানে প্রশ্ন এটাই আসবে যে এখানে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছু পরিমাণ অক্সিজেন ইউজ করা হয়, প্রভাবক হিসেবে অক্সিজেন ইউজ করা হয়, উচ্চ চাপ এবং উচ্চ তাপ
এবং 1000 থেকে 1200 এটিএম এটা অন্য জায়গায় দেওয়া আছে। তাহলে ইথিন থেকে পলিইথিন বা পলিইথিন একবারই বলা হয়। অ্যাসিটিলিন থেকে বেনজিন। অ্যাসিটিলিন মানে কি? এই দেখো সিএইচ, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন। এটাকে যদি আমরা পলিমারকরণ করি তাহলে আমরা বেনজিন পাবো এক কথায়। বেনজিন কিভাবে পাবো? আমরা বেনজিন মানে জানি C6H6। তাহলে এখানে কি আছে বলতো? এখানে আমাদের C2H2 আছে। এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা বেনজিন পাবো, তাই না? তাহলে বেনজিন তৈরি করার বিক্রিয়া কিন্তু একটা এটা। তাহলে ইথিন থেকে মানে ইথিলিন থেকে আমরা যদি পলিইথিন তৈরি করতে চাই তাহলে অক্সিজেন লাগবে, 200°C তাপমাত্রা লাগবে এবং 1000 থেকে 1200 এটিএম আমাদের চাপ লাগবে। এই সবগুলো ইনফরমেশন হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে আমাদের এখানে পার্থক্য সূচক অনেকগুলো বৈশিষ্ট্য চাইছে, আমরা বৈশিষ্ট্যগুলো জানবো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো আমাদের এখানে জৈব যৌগের বৈশিষ্ট্যই হচ্ছে যে সে কিন্তু সবসময় কম কম, এটা মনে রাখবা যে সে কিন্তু সবসময় কম এবং খুবই, যেহেতু প্রাণীদেহ থেকে আসে তার জন্য আসলে অনেক মানে হার্শনেস কম। আর অজৈব যৌগের মধ্যে হার্শনেস বেশি। তার মানে যদি অজৈব অ্যাসিড ধরি তাহলে অজৈব অ্যাসিড কিন্তু অনেক শক্তিশালী আর জৈব অ্যাসিড কিন্তু কম শক্তিশালী। যেমন ধর এখানে বলা আছে যে সাধারণত সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়। তাহলে সমযোজী দুর্বল, তাহলে কম, তাহলে জৈব যৌগ হচ্ছে দুর্বল। ঠিক আছে, দুর্বল অ্যাসিড, যে কোনো দুর্বল অ্যাসিডই হচ্ছে জৈব যৌগ। এটা মেজরিটি ক্ষেত্রে হয়ে থাকে। তো সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়। বিদ্যুৎ অপরিবাহী। একটা বিষয় হচ্ছে কম, দুর্বল বা নেগেটিভ কিছু, মানে যে কোনো ধরো নাই, নেগেটিভ কিছু হলেই সেটা হচ্ছে জৈব যৌগ। যেমন দেখো বিদ্যুৎ অপরিবাহী, তাহলে আছে মানে পরিবহন করে না। তারপরে এখানে আয়নিক বন্ধনটা অনেক শক্তিশালী হয়, তাহলে সমযোজী বন্ধন। এখানে এখন কথা হচ্ছে অজৈব যৌগেও সমযোজী বন্ধন থাকে, আয়নিকও থাকে। বাট আমরা জানবো যে জৈব যৌগে প্রধানত একটা বন্ধনই থাকে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এবং এখানে দেখো লাল কালার দিয়ে দেওয়া আছে না, তার মানে এটা মেডিকেলে আসছিল। এখান থেকে মেডিকেলে আসছিল। আর জৈব যৌগে মনে রাখবা কি কি থাকে? আমরা জানবো চপস থাকে। কি থাকে? চপস থাকে। চপস থাকে এবং এনএক্স থাকে। এনএক্স মানে কি? নাইট্রোজেন আর হ্যালোজেন। আর চপসের মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর সালফার। এইগুলো আমাদের জৈব যৌগের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এটুকু আমাদের জানতে হবে এখান থেকে। আচ্ছা, এখন কথা হলো যে দেখো জৈব যৌগ নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক। বলছি না কম কম, তাহলে নিম্ন মানে কম, কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক। বেনজোইক অ্যাসিড যেমন এটা স্ফুটনাঙ্ক 121°C তাপমাত্রা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে নিব আমরা। মিথানল এটা আসলে ইম্পর্টেন্ট আছে। মিথানলটা 65, ইথানলটা হচ্ছে 78.3। এটা ইম্পর্টেন্ট আছে, এই প্রত্যেকটা তাপমাত্রা ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে তোমার 801°C তাপমাত্রা, এটাও ইম্পর্টেন্ট আছে। এইটাই একমাত্র ইম্পর্টেন্ট জায়গা। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801। আর যদি বলি সোডিয়াম তাহলে সেটা হচ্ছে 886, এটা হচ্ছে সোডিয়ামের গলনাঙ্ক। এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ অবশ্যই দেখবো। দ্রাব্যতা হচ্ছে পানিতে ধরো জৈব যৌগ আসলে অদ্রবণীয়, বলছি না নেগেটিভ কত থাকবে, তাহলে অদ্রবণীয় মানে নেগেটিভ। তারপরে হচ্ছে হাইড্রোক্সিল মূলক যুক্ত জৈব যৌগ, যেমন ধরো চিনি, অ্যালকোহল, সেগুলো কিন্তু আবার পানিতে দ্রবণীয়। যেমন চিনি, অ্যালকোহল এগুলো সবই হচ্ছে আমাদের জৈব যৌগ। চিনি তো আমরা জানি জীবদেহ থেকে আসে, অ্যালকোহল আমাদের গাজনের মাধ্যমে তৈরি করা হয়। তো এগুলোতে হাইড্রোক্সিল মূলক থাকে, হাইড্রোক্সিল মূলক থাকার কারণে পানিতে দ্রবণীয়। এখানে মেইনলি হচ্ছে সবই হচ্ছে অদ্রবণীয়। কি বললাম? সবই হচ্ছে অদ্রবণীয় এক্সেপ্ট এক্সেপ্ট কি বলতো? এক্সেপ্ট হচ্ছে তোমাদের এই যে চিনি আর হচ্ছে অ্যালকোহল। এটা চিনি, অ্যালকোহল বাদে সবই তোমার কি বলতো? অদ্রবণীয়। এগুলো থেকে কেন দ্রবণীয় হয়? কারণ এই যে হাইড্রোক্সিল মূলকটা আছে না, এটা হচ্ছে পোলার একটা বলতে পারো কার্যকরী মূলক। হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে পোলার। পোলার হলে মনে রাখতে হবে পানিতে দ্রবণীয় হয়। আর দেখো এই জৈব যৌগ যেগুলো আছে সেগুলো পোলার দ্রাবকে দ্রবণীয় হয়, আর এটা হচ্ছে অপোলার দ্রাবক। যেটা হচ্ছে অপোলার, যে কোনো কিছু অপোলার হলেই সেটা হচ্ছে আমরা এখানে জৈব যৌগতে দ্রবণীয় হবে। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, আমরা পড়বো না এখানে বেশি কিছু, আমরা যতটুকু লাগবে অতটুকু আমরা পড়বো। একটা কথা হচ্ছে যে দেখো জৈব যৌগ অবশেষ থাকে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। যে জৈব যৌগ কি করে না বলতো? আমাদের বিক্রিয়া করে কোনো অবশেষ থাকে না। জৈব যৌগ বিক্রিয়ার পরে কোনো অবশেষ থাকে না, কারণ সবকিছুই দহনের মাধ্যমে শেষ হয়ে যায়। যেমন ধরো মিথেন। কিন্তু অজৈব যৌগ আবার এখানে একটা নেগেটিভ কথা আছে। এই যে এখানে একটা নেগেটিভ কথা, সেটা হচ্ছে অজৈব যৌগে যে এখানে আমাদের জ্বালানোর পরে অবশেষ থাকে। তাহলে অবশেষ কি হবে বলতো? জ্বালানোর পরে এখানে অবশেষ থাকবে। আচ্ছা, জৈব যৌগ গলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয় না বলে তড়িৎ বিশ্লেষ্য নয়। দেখো এক কথায় যে বললাম না নেগেটিভ কথা, তাহলে তড়িৎ বিশ্লেষ্য হবে না, তার মানে অপরিবাহী বা তড়িৎ অপরিবাহী। কিন্তু কারা কারা পরিবহন করতে পারে? এখানে আসলে পরিবহন আসলে কেউ করবে না, আসলে কেউ করবে না। যেমন কিন্তু হ্যাঁ, ওই যে বললাম পানিতে দ্রবণীয় হতে পারে বাট পরিবহন করবে না। যেমন চিনি, সুক্রোজ, সুক্রোজ মানে চিনি, আর মিথানল, এগুলো পানিতে দ্রবণীয় হবে কিন্তু এরা বিদ্যুৎ পরিবহন করবে না। বাট তুমি দেখো অজৈব যৌগে বিদ্যুৎ পরিবহন আসলে করে, মেজরিটি ক্ষেত্রে করে, অনেক ক্ষেত্রে নাও করতে পারে। তবে আমরা মনে রাখবো জলীয় দ্রবণে যেমন সোডিয়াম ক্লোরাইড, যারা তড়িৎ বিশ্লেষিত হতে পারে, তারা হচ্ছে কি করে বলতো? বিদ্যুৎ পরিবহন করবে। এটা হচ্ছে 80 লক্ষেরও তোমার বেশি, যেটা একটু বলছি, এটা হচ্ছে 1 লক্ষেরও কম।
আচ্ছা, সমগোত্র শ্রেণীতে বিন্যস্ত করা যায়। এখন বললাম না এদের অনেকগুলো সমগোত্র শ্রেণী আছে, যেমন হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, তারপরে বেনজিন, তারপর বলতে পারি যে অ্যারোমেটিক, তারপরে হচ্ছে অ্যালিফেটিক। তো সমগোত্র শ্রেণীতে ভাগ করা যায়। এক্ষেত্রে কোনো সমগোত্র শ্রেণীতে ভাগ করা যায় না। ঠিক আছে? জৈব যৌগের বিক্রিয়াগুলো কিন্তু অনেক জটিল এবং মন্থর হয়ে থাকে। কিন্তু আমাদের বলতে পারি যে অজৈব যৌগ এখানে কোনো অনেক দ্রুতগতি সম্পন্ন, মন্থর হয় না এবং অনেক সরল প্রকৃতির হয়ে থাকে। কিছু ক্ষেত্রে এটা জটিল হতেও পারে, তাই না? আমাদের হচ্ছে মেইনলি মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা তোমার ধীর গতিতে হয়ে থাকে, আরটা হচ্ছে দ্রুত গতিতে হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো? জৈব যৌগ হচ্ছে সবসময় কম, নেগেটিভ অথবা দুর্বল, আর অজৈব যৌগ সবসময় পজিটিভ। কিন্তু একটা জায়গায় নেগেটিভ কি দেখলাম, যে এই দেখো এখানে লেখা আছে যে এখানে অবশেষ থাকে, এখানে অবশেষ থাকে এবং এখানে অবশেষ থাকে না। আর যে কোথায় বললাম, হ্যাঁ এখানে একটা জায়গায় অবশেষ থাকে, ঠিক আছে। মানে সাধারণত এখানে দেখো না লেখা আছে যে জৈব যৌগ সাধারণত জ্বলে না, তার এখানে না জ্বলার প্রবণতা এখানে বেশি আর কি। নেগেটিভ কথা এখানে একটা পাইলাম আমরা। আচ্ছা, এখন কথা হলো যে জৈব যৌগের শ্রেণীবিভাগ। আমরা হচ্ছে শ্রেণীবিভাগে আমরা প্রথমত এখানে এত কিছু না পড়ে আমরা চলে যাব এই ছকটাতে। এই ছকে দেখো অনেক কিছু লেখা আছে আমাদের। একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক গুলো অবশ্যই এখানে ভালো মতো দেওয়া নাই, তো আমরা মনে রাখবো একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক। ঠিক আছে? এখন অ্যারোমেটিকের মধ্যে আবার দেখা যাবে কি, এগুলো হচ্ছে তোমাদের মুক্ত শিকল, তারপরে হচ্ছে তোমাদের হেটেরোসাইক্লিক আর কার্বোসাইক্লিক। মানে এক কথা বলতে কি, আমাদের যেগুলো অ্যারোমেটিক যৌগ সেগুলো কিন্তু সবগুলোই সাইক্লিক হয়ে থাকে বা চাক্রিক হয়ে থাকে। এবং কিছু কিছু আছে যেগুলো হচ্ছে দেখবা এখানে আসলে হেটেরোসাইক্লিক আছে, আর হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। অ্যারোমেটিক গুলো দেখবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে সাইক্লিক হয়ে থাকে, তাই না? তো আমরা এখান থেকে জাস্ট প্রথমে জানবো যে এক হচ্ছে তোমাদের অ্যালিফেটিক যৌগ, একটা হচ্ছে তোমাদের অ্যারোমেটিক যৌগ। তাহলে এখানে খুব ভালো মতো আসলে দেওয়া নেই, তবে আমরা মনে রাখবো যে এক হচ্ছে তোমাদের অ্যালিফেটিক, একটা হচ্ছে তোমাদের অ্যারোমেটিক। এই দুইটা আমরা মনে রাখবো প্রথমে। ঠিক আছে? এখন কথা হচ্ছে অ্যালিফেটিক যৌগ তোমার সাইক্লিক ছাড়াও হতে পারে, আবার নন সাইক্লিকও হতে পারে, নন সাইক্লিকও হতে পারে। তাহলে অ্যালিফেটিক আমাদের সাইকেলের মতো হতেও পারে, আবার নট সাইকেলও হতে পারে। আর অ্যারোমেটিক কি হবে বলতো? অ্যারোমেটিক কিন্তু মেজরিটি ক্ষেত্রেই তোমার হচ্ছে সবই সাইক্লিক, সবই হচ্ছে প্রায় সাইক্লিক, যেমন বেনজিন। তবে হ্যাঁ এখানে যেমন অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড, কিটোন, বা তুমি বলতে পারো যে অ্যারোমেটিকের মধ্যে মেইনলি বেনজিন আমরা ধরি। অ্যারোমেটিকের মধ্যে আমরা মেইনলি বেনজিন, তারপরে ন্যাপথালিন এগুলো ধরি। তবে এখানে মেজরিটি হচ্ছে সবই কি বলতো? সাইক্লিক। আর এখানে কথা আছে, মনে করো একটা সাইকেল আছে না বেনজিনের, এই বেনজিনের সাইকেলের মধ্যে কোনো একটা পরমাণুর এই জায়গায় যদি তুমি মনে করো যে কার্বন না থেকে অক্সিজেন থাকলো, এখানে কার্বন না থেকে কি থাকলো বলতো? অক্সিজেন থাকলো। অথবা আমি ধরতে পারি যে এখানে এটা অনেক সময় দেখবা অনেক মৌল এখানে হেটেরোসাইক্লিক থাকে। যেমন আমি যদি এখানে অ্যামিন ধরি, বা তুমি যদি এখানে ধরো, এখানে সাপোজ নাইট্রোজেন চলে আসছে, এখানে নাইট্রোজেন চলে আসছে এবং দুই দিকে দুইটা হাইড্রোজেন আছে সাপোজ। ঠিক আছে? এখানে দুই দিকে দুইটা হাইড্রোজেনের সাথে থাকার সুযোগ কম, কারণ এখানে হাত তো তোমার তিনটা হবে। তাহলে এখানে একটা সাপোজ হাইড্রোজেন চলে আসছে, তাহলে এখানে দেখো দিক বলতো, এটা একটা হেটেরোসাইক্লিক হলো না? যেমন এখানে দেখো এখানে থায়োফিন, ঠিক আছে, থায়োফিন আছে, তাহলে থায়োফিন একটা হেটেরোসাইক্লিক যৌগ। আবার দেখো এখানে অক্সিজেন চলে আসছে, তাহলে এটা হচ্ছে হেটেরো অ্যালিফেটিক। তাহলে মানে দেখো আমাদের যে সাইকেলটা আছে এর মধ্যে কার্বন মধ্যে অন্য কিছু চলে আসলে তাকে বলা হচ্ছে হেটেরো অ্যালিসাইক্লিক, আরটাকে কি বলা হচ্ছে? হেটেরো অ্যারোমেটিক বলা হচ্ছে। ঠিক আছে? এখন দেখো আমাদের এই যে অ্যারোমেটিক যৌগ আর হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ, এক কথা এখানে আসলে কার্বোসাইক্লিক বলছে, মানে এখানে একটু ঝামেলা আছে। তবে আমরা কি মনে রাখবো? অ্যালিফেটিক আছে আর অ্যারোমেটিক আছে। আবার অ্যারোমেটিকের মধ্যে হেটারো সাইক্লিক আছে, আবার হেটারো, আবার কি আছে বলতো? হেটারো আর হোমো। কারণ হোমোর মধ্যে নর্মালি আমরা জানি যে কার্বন কার্বন সবগুলো সেম থাকবে, এই যে সাইকেলের মধ্যে কার্বনই কার্বন থাকবে। আর যদি এখানে অন্য কিছু চলে আসে, যেমন যে অক্সিজেন চলে আসে, তখন তাকে কি বলা হচ্ছে? হেটারো। হেটারো কি বলা হয় বলতো? হেটারো অ্যালিসাইক্লিক অথবা হেটারো অ্যারোমেটিক। অ্যারোমেটিক কখন হবে? যখন চাক্রিক হবে, বা তুমি দেখবা কি এখানে তোমার অ্যারোমেটিক ধর্ম আছে। আর যদি অ্যারোমেটিক ধর্ম না থাকে তাহলে তাকে কি বলা হচ্ছে? অ্যালিফেটিক যৌগ। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাকে একটা ভিতর থেকে দেখাই যে কোন কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে এখান থেকে। এই দেখো বদ্ধ শিকলের কথা বলছি না? বদ্ধ শিকল তো জানোই, এটাকে আমরা কি বলতেছি বলতো? সাইক্লিক বলতেছি। বদ্ধ শিকল মানেই হচ্ছে তোমার সাইক্লিক। সাইক্লিকের মধ্যে তোমার সাইকেলটা কি হবে বলতো? এগুলো হচ্ছে এখানে দেখো লেখা থাকবে যে এটারও হতে পারে, মানে অন্য একটা পরমাণু থাকবে, আর একটা কি হতে পারে? দুটো সেম হতে পারে, মানে সাইকেলের মধ্যে অন্য কিছু থাকবে না, বাট একটা হচ্ছে কি যে কার্বন কার্বনই থাকবে। যেমন এই যে বেনজিন, এটা কিন্তু আমাদের বলতে পারি যে এটা কিন্তু হেটেরোসাইক্লিক না, এটা হচ্ছে নর্মাল সাইক্লিক আমাদের। এটা কার্বোসাইক্লিক বলা হচ্ছে এক কথায়, মানে নর্মাল সাইক্লিককে বলা হচ্ছে কার্বোসাইক্লিক। আর যদি হেটেরোসাইক্লিক মানে কি? হেটেরোসাইক্লিক মানেই হচ্ছে যেখানে কার্বন বাদে অন্য কিছু থাকবে। কথা হচ্ছে হেটেরোসাইক্লিক, অ্যারোমেটিক আর অ্যালিফেটিক, এই দুইটা প্রশ্ন অনেক বেশি আসে, যে হেটেরোসাইক্লিক অ্যালিফেটিক আর হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক, দুইটা প্রশ্ন অনেকবার আসে। যেমন ধরো হেটেরোসাইক্লিক যেগুলো অ্যারোমেটিক, তার মধ্যে দেখো এখানে অনেকগুলো উদাহরণ আছে অলরেডি। এটা হচ্ছে তোমার হেটেরোসাইক্লিক বা বিষম চাক্রিক যৌগ। এগুলো হচ্ছে সবই হচ্ছে হেটেরোসাইক্লিক। এই যে এই একটা যৌগ বাদে সবগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক যৌগ। এটা অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক, এটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে পিরিডিন, পাইরোল, থায়োফিন আর ফিউরান, এই চারটা নাম খুব ইম্পর্টেন্ট। এরা কি বলতো? এরা হচ্ছে সবাই অ্যারোমেটিক।
এটা হচ্ছে সবাই অ্যারোমেটিক। আর যদি বলে যে হেটেরোসাইক্লিকের মধ্যে কি কি থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, তাই না? এটা মনে রাখবো পিথাফি এনএসও দিয়ে। আমরা এনএসইউ পড়ছি না, তাহলে এনএসইউ না বলে আমরা পিথাফি এনএসও বলবো। তাহলে নাইট্রোজেন থাকলে সেটা হচ্ছে পিরিডিন হবে অথবা পাইরোল হবে, থায়োফিন হবে সালফার থাকলে, ফিউরান হবে অক্সিজেন থাকলে। দেখো এখানে দেখো অক্সিজেন আছে না, তো অক্সিজেন থাকলে ফিউরান হবে, সালফার থাকলে থায়োফিন হবে। আর পাইরোল হচ্ছে বা পিরিডিন, পিরিডিন হচ্ছে বেনজিনের মতো শোনায় না, পিরিডিন বেনজিন, তাহলে সেখানে হেক্সাগোনাল হবে। তাহলে কি হবে বলতো, এটা হচ্ছে হেক্সা হবে। আর যদি বলি পাইরোল, তাহলে সেটা হচ্ছে পেন্টা হবে। সেটা কি হবে বলতো, পেন্টাগনাল হবে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখানে আরো অনেক কথা আছে, আমরা এইসব কথার মধ্যে যাবো না। আমাদের জাস্ট জানতে হবে এখানে বেনজিন, ফেনল, তারপরে ন্যাফথালিন, এইসব জিনিসগুলো সবই হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ বললাম না, প্রথমে ভাগ করছে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। দেখো প্রথমে লেখা আছে অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক বলতে আসলে এখানে অ্যালিফেটিক বোঝানো আছে, আর অ্যারোমেটিক তো আছেই পরে। তবে আমরা এখানে জানবো জাস্ট যে আমাদের হচ্ছে এই যে এটা খুবই ইম্পর্টেন্ট নাম, ইথিলিন অক্সাইড অথবা ইপক্সি ইথেন। এটা হচ্ছে আমাদের একটা হেটারো সাইক্লিক যৌগ, বাট সেটা হচ্ছে অ্যালিফেটিক। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে অ্যালিফেটিক। এখানে দেখো সেম যৌগ, ইথিলিন অক্সাইড অথবা ইপক্সি ইথেন, এটা হচ্ছে অ্যালিফেটিক। তাহলে তুমি কি জানো ভাইয়া? তুমি জানবো প্রথমে যে আমাদের অ্যারোমেটিক যৌগ আছে আর অ্যালিফেটিক যৌগ আছে। এখানে খুব সুন্দর করে দেওয়া নেই, তবে আমি তোমাকে প্রথমে বলে দিচ্ছি একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক। আবার অ্যারোমেটিকের মধ্যে আবার কি আছে বলতো, হেটারো কার্বোসাইক্লিক আছে আর হচ্ছে তোমার হেটারোসাইক্লিক আছে। দেখো লেখাই আছে হেটারো, এখন ওটা উল্টা পাশে দেওয়া আছে, উল্টা পাশ করে দেওয়া আছে। যেমন অ্যারোমেটিকের একটা পার্ট হচ্ছে কার্বোসাইক্লিক, আবার হচ্ছে দেখো অ্যারোমেটিকে আবার হেটারো অ্যারোমেটিক দেওয়া আছে। তাহলে আমরা জানবো যে একটা হচ্ছে হেটারো, একটা হচ্ছে সম, মানে সমান, কোনো কার্বন ছাড়া অন্য কিছু নাই। তাহলে সেটা হচ্ছে তোমাদের সম বা কার্বোসাইক্লিক। ঠিক আছে, তাহলে এটা আমরা জানতে পারলাম। তাহলে এই ছোট ছোট কনসেপ্ট গুলো তুমি পড়ো, বইগুলো একটু জায়গায় দেখে পড়ো, তাহলে হয়ে যাবে। বেশি পড়া যাবে না, যুবযোগ হচ্ছে বেশি পড়তে গেলে সমস্যা। যতটুকু লাগে অতটুকু পড়ে দিচ্ছি, বাকিটা হচ্ছে তুমি যদি নোট করতে চাও ভাইয়া নোটটা করতে পারো। তবে আমি মনে করি যে নোটের থেকে তুমি বইটা যদি একটু জায়গায় দেখে পড়ো, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তোমার প্রশ্ন কি আসবে তোমাকে আমি বলি। প্রশ্ন যেগুলো আসবে সেগুলো পড়াই সবচেয়ে বেস্ট। এখন জৈবযৌগের বন্ধনের প্রকৃতি, বন্ধনটা সবসময় সমযোজী, তাই না? আমরা জানি বন্ধন হচ্ছে সবসময় সমযোজী। আচ্ছা, সমযোজী বন্ধনের দুইটা ব্যাখ্যা আছে, একটা হচ্ছে তোমার ইলেকট্রনের মতবাদ, একটা হচ্ছে তোমাদের আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। এই দুইটা মতবাদই আসলে প্রচলিত, এবং দুইটা মতবাদই আমরা পড়বো হালকা করে। বিষমচাক্রিক অ্যারোমেটিক, বিষমচাক্রিক মানে হচ্ছে হেটারো। বিষমচাক্রিক যদি হেটারো হয়, তাহলে হেটারো, এখন বলছে কি বলতো, অ্যারোমেটিক বলছে, অ্যালিফেটিক বলে নেই। অ্যারোমেটিক যৌগ কোনটি, তাই না? এখন কথা হচ্ছে নিচে কোনটি বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ। বিষমচাক্রিকের মধ্যে মনে হতে পারে যে অ্যারোমেটিক তো বেনজিন, তাহলে বেনজিন দেখাই দিই, কিন্তু আসলে না। পিরিডিনের মধ্যে নাইট্রোজেন আছে। আমরা কি পড়ছি বলতো, পিরিডিনের মধ্যে কি আছে বলতো, পিরিডিনের মধ্যে নাইট্রোজেন আছে। দেখো এটা হচ্ছে আমাদের পিরিডিন, পিরিডিনের মধ্যে আমাদের নাইট্রোজেন আছে। তাহলে আমাদের সরি, পিরিডিন তো তোমার এরকম হবে না, তোমাদের হচ্ছে পিরিডিন মানে বেনজিনের মতো হবে, তাই না? দেখো হেক্সাগোনাল হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পিরিডিন। আর পাইরল, যে আমি যেটা আঁকছিলাম সেটা হচ্ছে পাইরল ছিল, তাহলে সেটা কি ছিল বলতো, সেটা ছিল পাইরল। আর পিরিডিন হচ্ছে তোমাদের এই যে এটা নাইট্রোজেন যেটা আছে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের হেটেরোসাইক্লিক। কেন? সাইকেলের মধ্যে আমাদের অন্য একটা যৌগ আছে। এখন দেখো ইপক্সি ইথেন, বা আমরা যেটা একটু আগে আঁকছিলাম, দেখো এটা হচ্ছে ইপক্সি ইথেন। এখানে একটা অক্সিজেন থাকবে, এখানে একটা দুইটা কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে কি হচ্ছে বলতো, এখানে হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে এটা কিন্তু আমাদের হেটারোসাইক্লিক। এখানে অক্সিজেন আছে, কার্বন বাদে সাইকেলের মধ্যে কার্বন বাদে অক্সিজেন আছে, তাই না? এটা আমাদের ইপক্সি ইথেন। কিন্তু এখানে কি সমস্যা, এটা হচ্ছে অ্যারোমেটিক না, এটা হচ্ছে অ্যালিফেটিক। এটা আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক। এটা আমাদের কি হয় বলতো, এটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক হবে। যেহেতু এটা অ্যালিফেটিক, তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক হচ্ছে না। তাহলে এই তিনটা অ্যান্সার হবে। আচ্ছা, সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব। ইলেকট্রনীয় তত্ত্ব আসলে এখান থেকে খুব বেশি বলবো না যে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে তোমাদের ইলেকট্রনীয় তত্ত্ব কে দিচ্ছে এটা ইম্পর্টেন্ট, বা ইলেকট্রনীয় তত্ত্বটা কি বা কত কিছু, এগুলো আসলে মেডিকেলের জন্য কম লাগে। কিন্তু আমরা মেডিকেলের জন্য এত ডিপ করে আমরা কিছু পড়বো না। আমরা জাস্ট একটু মনে রাখবো যে ইলেকট্রনীয় তত্ত্ব কে দিচ্ছে বলতো। ইলেকট্রনীয় তত্ত্ব হচ্ছে বিজ্ঞানী লুইস দিয়েছে। কে দিয়েছে বলতো? বিজ্ঞানী লুইস ইলেকট্রনীয় তত্ত্ব দিয়েছে। এটা জানলে আমাদের ইনাফ। ঠিক আছে, এটুকু জানলে আমাদের ইনাফ যে বিজ্ঞানী লুইস কি করছে বলতো, ইলেকট্রনীয় তত্ত্বটা দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে বিজ্ঞানী লুইসের আছে না, দিয়ে আমরা মনে রাখবো যে ইলেকট্রনের তত্ত্বটা বিজ্ঞানী লুইস দিয়েছেন। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সব জৈব যৌগে কার্বন যোজী অবস্থা থাকে। অবশ্যই মানে যোজনী কিন্তু 2 আর 4 আছে, আমি আগেও বলছি কার্বনের ক্ষেত্রে 2 ও 4 আছে, কিন্তু আমরা নর্মালি 4, এই 4টি হচ্ছে আমাদের জৈব যৌগের জন্য ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে। ইথিলিন অণুতে 2টি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন, অ্যাসিটিলিন অণুতে ত্রিবন্ধন। এটা এটা পড়তে পারো তুমি যে ইথিলিন অণুতে তোমার দ্বিবন্ধন থাকবে, তার মানে sp2 হবে। আর অ্যাসিটিলিনে কি হবে বলো তো, ত্রিবন্ধন থাকবে, তার মানে sp হবে। এই জিনিসগুলো আমরা পারি। আচ্ছা, এখান থেকে আর কিছু দরকার নাই। তবে হ্যাঁ, মাঝে মাঝে প্রশ্ন আসে
যে 7টি সমযোজী বন্ধন থাকে, তাহলে ইথেনে কয়টি সমযোজী বন্ধন আছে বলো তো? 7টি আছে। তাহলে এই জিনিসটা একটু হালকা পাতলা দেখে রাখতে পারো যে সমযোজী বন্ধন আসলে কয়টি করে থাকে, এটা একটু মাঝে মধ্যেই প্রশ্ন চলে আসতে পারে। তো গণে গণে বের করতে পারো, কোনো সমস্যা না। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এই যে অরবিটাল অধিক্রমণ তত্ত্ব যেটা আছে আমাদের, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে একটু পরে আমরা দেখব যে এটা সিগমা এবং পাই বন্ধন দ্বারা গঠিত। এবং এখানে অনেক কিছু পড়া আছে, তবে আমরা এগুলো সবকিছু পড়বো না, আমরা জাস্ট পাই ও সিগমা বন্ধনের পার্থক্যটা পড়বো। উপরে কিছু কথা আছে, একটু পড়ে নেই। যে আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব, যেটা আমরা এক কথায় হাইব্রিডাইজেশন বলি, এই জিনিসটি হচ্ছে এক কথায় হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনটা এসছে এই এক কথায়, এই যে এটা আমাদের আধুনিক যেটা আমাদের অতিক্রমণ করতেছে, তারপরে দেখতেছি না বন্ধন কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন। এখন দুটি পরমাণু বিপরীত দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের এক জোড়া অরবিটাল পরস্পরের মধ্যে অতিক্রমণের ফলে সমযোজী বন্ধন। এক কথায় সমযোজী বন্ধন কিভাবে সৃষ্টি হচ্ছে বলতো? দুইটা ইলেকট্রন বিপরীত দিকে ঘূর্ণায়মান, একটা হচ্ছে তোমাদের পজিটিভ, একটা নেগেটিভ, অথবা ধরতে পারি কি, হ্যাঁ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা উপরের দিকে একটা নিচের দিকে। এটা যখন তোমার একসাথে মিলিত হবে তখন কি হবে বলতো? একটা সিঙ্গেল তোমার বন্ধন সৃষ্টি করবে, যেটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এটা কিন্তু দৃঢ় হয়, অত দৃঢ় মানে হয় না আসলে, কারণ ওই যে আমি বললাম এখানে আয়নিক বন্ধনের থেকে একটু দুর্বল হবে। আবার সমযোজী বন্ধন দুই প্রকারে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমাদের সিগমা, একটা হচ্ছে পাই। তাহলে পাই আর সিগমা দুই ভাগে সমযোজী বন্ধন ভাগ করা যায়। অরবিটাল অবশ্যই অর্ধপূর্ণ হতে হবে, কেন? কারণ তুমি চিন্তা করো, একটা অরবিটাল মনে করো একটা বক্স আকারে আমরা লিখি না অনেক সময়, এই বক্সটাই হচ্ছে একটা অরবিটাল। এই অরবিটাল যদি অর্ধপূর্ণ না হয়, অর্ধপূর্ণ মানে কি, মনে করো আমি একটা সোডিয়াম আছে, সোডিয়ামের মনে করো লাস্ট কক্ষপথে তোমার ইলেকট্রন হচ্ছে কি বলতো 11টা, তাহলে একটা ইলেকট্রন তোমার বেজোর আছে। আর ক্লোরিনের ক্ষেত্রে 17টা ইলেকট্রন, তাহলে একটা বেজোর আছে। তাহলে অর্ধপূর্ণ হওয়ার কারণে ওই অরবিটালে কি হবে বলতো? সোডিয়াম ক্লোরাইড বন্ধন গ্রহণ করে তোমার কি তৈরি করবে? একটা এটা অবশ্যই আয়নিক বন্ধন, সমযোজী না। বাট এখানে কথা হচ্ছে যে অরবিটালটা অবশ্যই অর্ধপূর্ণ হতে হবে। আই গেস তুমি কনসেপ্টটা বুঝতে পারছো যে একটা অরবিটাল অর্ধপূর্ণ হলেই আরেকটা ইলেকট্রনকে কি করতে পারবে? নিতে পারবে। তাহলে একটা অরবিটালে অবশ্যই অর্ধপূর্ণ হতে হবে। উভয় অরবিটালের শক্তি অনুরূপ হবে, অনুরূপ বা সমান হতে হয়। যেমন ধরো আমরা কিন্তু জানি যে যদি অরবিটাল দুটি যদি শক্তি সমান না হয়, তাহলে কিন্তু আমাদের সব কি হবে না, আমার সময় ইলেকট্রন ইলেকট্রন বন্ধন গ্রহণ করতে পারবে না। তাহলে অবশ্যই শক্তিটা সমান হতে হবে। আর হচ্ছে কি বলতো, অরবিটালের সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ করতে হবে। অরবিটালের ইলেকট্রন ঘূর্ণন বিপরীতমুখী হতে হবে। তাহলে এগুলো হচ্ছে সবই শর্ত দেওয়া আছে। কি কি শর্ত হলে আমাদের সমযোজী বন্ধন হবে? একটা হচ্ছে অর্ধপূর্ণ, শক্তি অনুরূপ, বিপরীতমুখী হতে হবে, এবং সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ হতে হবে। এই সবগুলো হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট আছে, তোমরা এগুলো অবশ্যই একটু রিডিং করে নিবা। এটা এমসিকিউতে মাঝে মধ্যে দিয়ে দেয়, এটা এমসিকিউতে মাঝে মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, সিগমা ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন, এটা আমরা জানি। এটা আমি একটু আগে বললাম তোমাকে যে দুই প্রকার সমযোজী বন্ধন আছে, একটা হচ্ছে সিগমা পাই। এগুলো কি কি সমযোজী বন্ধন, মানে এক কথায় আমাদের হাইব্রিডাইজেশন, বা আমরা বলতে পারি যে অরবিটাল অধিক্রমণ তত্ত্বের জন্য কি কি শর্ত আছে? এখানে তিনটে শর্ত আছে। একটা অরবিটাল অবশ্যই আমাদের অর্থপূর্ণ হবে, শক্তি অনুরূপ হবে, আর বিপরীতমুখী হবে ইলেকট্রনের ঘূর্ণন, আর অবশ্যই সঠিক অক্ষ বরাবর আমাদের অধিক্রমণ হতে হবে। এইগুলো জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। যেমন ধরো এখানে এস অরবিটাল মিলে কি হবে বলতো? একটা সিগমা বন্ধন গ্রহণ করছে, তাই না? সিগমাটা হচ্ছে আমাদের, সিগমা পাই আমরা দুইটা আছে, এস একবার একটা সিগমা হলে তবে দুইটা আমাদের পাই হতে পারে। যেমন আমাদের এখানে দেখো নাই, কার্বনের সাথে তোমার তিনটে বন্ধন হয়েছে, তাহলে একটা হচ্ছে তোমাদের এখানে সিগমা, একটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের সিগমা, আর দুইটা হচ্ছে তোমাদের পাই। দুইটা হচ্ছে কি বলতো? দুইটা হচ্ছে তোমাদের পাই হবে। যেমন দেখো পি এস অরবিটাল, পি অরবিটাল, তাহলে এস পি বন্ধন গ্রহণ করছে। তাহলে আমরা যে পি এক্স পি, এগুলো যেগুলো আসছে সেগুলো দেখো পি পি মিলিত হয়ে তোমার কি তৈরি করে বলতো? sp2 sp3 এরকম করে তোমার গঠন তৈরি করবে। তাহলে এগুলো দেখো, এই যে একটা সিগমা হয়েছে এখানে, সিগমার পরে দুইটা পাই বন্ধন, উপরে নিচে দুইটা পাই বন্ধন হয়ে আমাদের কি তৈরি করছে বলতো? এখানে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি করছে। ঠিক আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি করছে। তাহলে এই চিত্রটা আমরা একটু দেখে রাখতে পারি, এখানে ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখান থেকে আমরা জানতে হবে সিগমা পাই বন্ধনের আমাদের কি পার্থক্য। ঠিক আছে, সিগমা পাই বন্ধনের পার্থক্যটা আসলে তোমাকে একটু বলে দেই। সিগমা বন্ধন সবসময় কি বলতো? সিগমা মেল, তাই না? আমরা সবসময় দেখি যে সিগমা মেল বা সিগমা বা এক কথায় অরা, আমরা এটা সবসময় দেখি প্রচলিত, সবাই বলে অরা বলি, সিগমা বলি। তো সিগমা মানে হচ্ছে সে শক্তিশালী, বেশি বেশি হবে, তাহলে সে হচ্ছে পাওয়ারফুল। এক কথা আমরা মনে রাখবো যে সে হচ্ছে পাওয়ারফুল। আর সে মনে করো পাই বন্ধন, সে কি বলতো? সে হচ্ছে দুর্বল হবে। তাহলে সিগমা বন্ধন পাওয়ারফুল মানে কি? সে হচ্ছে এক কথায় বলে সিগমা বন্ধনে একই সরলরেখা অবস্থান থাকে। সিগমা বন্ধন কি করে বলতো? অরবিটাল দ্বয় একই সরলরেখায় থাকে। যেমন দেখো এই যে আমাদের দুইটা অরবিটাল আছে, মনে করো পি অরবিটাল আছে, তাহলে এই পি অরবিটাল দুইটা কিন্তু এক্স অক্ষের মধ্যে আছে, এটা এক্স অক্ষে, এটা এক্স অক্ষে, তাহলে এখানে সিগমা হবে। আর ধরো আমাদের এখানে যে ওয়াই আছে, এই ওয়াইটা কিন্তু আবার এখানের সাথে কি করবে? বন্ধন গ্রহণ করবে। এটা হচ্ছে পাই বন্ধন। তাহলে এটা কি একই অক্ষে আছে? একই অক্ষে নাই কিন্তু। তাহলে দেখো এক্স অরবিটাল তোমার একই অক্ষে আছে, মানে একই সরলরেখা বরাবর আছে, অক্ষ তো সেম বাট সরলরেখাটা সেম, বাট এই কিন্তু আলাদা আলাদা সরলরেখা আছে। তার মানে আমাদের জানতে হবে এখানে একই সরলরেখায় সিগমা থাকবে, তাহলে শেষ সিগমা সে একই সরলরেখায়।
আর পাই হচ্ছে কি দুইটা সমান্তরাল অরবিটাল থাকবে। দেখো দুইটা সমান্তরাল আছে না এখানে, এই দেখো দুইটা অরবিটাল, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, এটা হচ্ছে সবই দেখো পি এক্স পি ওয়াই, তাহলে এটা পি ওয়াই বরাবর, তাই না? পি ওয়াই বরাবর আছে, তাহলে এখানে আমাদের এই দেখো দুইটা পার্শ্ববর্তী হওয়ার কারণে একটা আকর্ষণ বোধ করে, এটাই হচ্ছে আমাদের পাই বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের মধ্যে আবার দুইটা পার্ট, সিগমা আর পাই। পাইটা একটু কি থাকে, যখন দুইটা অরবিটাল পাশাপাশি আসে তখন সেটা বন্ধন গঠন করে। আংশিক পার্শ্ব বিলোপন ঘটে, এটা দেখতে পারো যে আংশিক কেন, কারণ এখানে সম্পূর্ণ কিন্তু আমাদের অক্ষ দুইটা পাশাপাশি নাই। দেখো এখানে কিন্তু আংশিক হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে না, এখানে আমি কিন্তু দাগ দিয়ে দেখাচ্ছি, বাট এখানে কিন্তু আংশিক অবিলোপন ঘটে, আর এখানে সর্বোচ্চ অবিলোপন ঘটে। তবে সিগমা সে পাওয়ারফুল, তাহলে সর্বোচ্চ। আর একক বন্ধন সিগমা দ্বারা গঠিত হয়। আচ্ছা, একক বন্ধন এখানে কথা হচ্ছে একক বন্ধন যেটা সিঙ্গেল বন্ড সেটা হচ্ছে সিগমা, আর যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, দুইটা অথবা তিনটা দ্বিবন্ধন তো ত্রিবন্ধন, তাহলে হচ্ছে আমাদের পাই হবে। ঠিক আছে। আচ্ছা, পরমাণুদ্বয়ের তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে, এটা ইম্পর্টেন্ট আছে। যেমন ধরো একটা সরলরেখা তুমি আসো, তাহলে এই সরলরেখা তোমার এই বরাবর তুমি ঘুরতে পারবা, মনে করো এটা গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এই বরাবর তুমি ঘুরতে পারবা। এটা মনে করো আমাদের পি অরবিটাল, এটাও আমাদের পি অরবিটাল, এটা পি ওয়াই, এদিকেও পি ওয়াই, তাহলে এদিকেও পি ওয়াই পি ওয়াই। ঠিক আছে, তাহলে এই যে দেখো একটা অক্ষ বরাবর ঘুরতে পারছে এটা, কিন্তু তুমি দেখো এটা যখন বন্ধন গ্রহণ করে ফেলবে, তুমি কি এইটাকে ঘুরাইতে পারবা? এটা কি আর ঘুরাইতে পারবা? ঘুরাইতে পারবা না। তাহলে এইটা ঘুরানো যাবে না, বাট তুমি যদি এই অক্ষ বরাবর ঘুরতে চাও তাহলে এটা কিন্তু যাবে। তাহলে এইটাই বলা আছে যে সিগমাটা ঘুরতে পারে। সিগমা তো সিগমা বন্ড, সে হচ্ছে সব জায়গায় ঘুরে বেড়াতে পারে, বাট পাই হচ্ছে সব জায়গায় ঘুরতে পারে না, তাহলে অক্ষ বরাবর ঘুরতে পারে না। শঙ্কর অরবিটাল, দেখুন কথা হচ্ছে সিগমা কোথায় কোথায় হবে, শঙ্কর অরবিটালে হবে, বিশুদ্ধ অরবিটালে হবে, বাট এস, আর কথা হচ্ছে যে মানে বা এস তো সিগমা না, তাহলে এস হচ্ছে শুধুমাত্র শঙ্কর আর বিশুদ্ধ অরবিটালের ক্ষেত্রে হবে, মানে এক কথায় এস অরবিটালের ক্ষেত্রে হবে। আর হচ্ছে এস অরবিটাল আর শঙ্কর অরবিটাল বাদে সবগুলো ক্ষেত্রেই পাই বন্ধন হবে। তাহলে শঙ্কর এক কথায় কি বললাম, সিগমা। সিগমা হচ্ছে শঙ্কর ও বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রেই সিগমা বন্ধন হতে পারে, তাহলে সিগমা সব জায়গায় হতে পারে। আর হচ্ছে পাই বন্ধন সে কোন ক্ষেত্রে হতে পারে না, এস অরবিটালে হবে না আর শঙ্কর অরবিটালে হবে না। এস অরবিটালে কেন হবে না তোমাকে বলি, কারণ এস অরবিটাল কিন্তু গোলাকার, তাই না? গোলাকার, এবং এর দিকে সমান্তরাল হওয়া সম্ভব। তুমি পি অরবিটাল দেখো, ডি অরবিটাল দেখো, সেখানে কিন্তু দুইটা অরবিটাল এরকম করে সমান্তরাল হতে পারে, সেখানে বন্ধন গঠন হতে পারে। বা তুমি যদি এস অরবিটাল নাও, তখন কিন্তু আমাদের পাশাপাশি দেখা যায় কি কোনো সমান্তরাল কিছু নাই, দুইটাই তো গোল, এস অরবিটালে হবে না। আর শঙ্কর অরবিটাল কখন হবে না? শঙ্কর হলে কি হবে বলতো, শঙ্কর হলে আমাদের বন্ধন কোণটা কিন্তু নরমালি কি থাকে, পি এক্স ওয়াই জেড, তাই না? আমরা কি বলছি, পি এক্স পি ওয়াই, তাহলে পি জেড, এগুলো তো আমাদের 90 ডিগ্রি কোণে থাকে। এই দেখো 90 ডিগ্রি কোণে থাকে, তাই না? 90 ডিগ্রি কোণ থেকে চেঞ্জ হয়ে যাবে যখন আমাদের শঙ্কর অরবিটাল শঙ্কর হলেই হাইব্রিডাইজেশন হলেই চেঞ্জ হয়ে যাবে, তখন 109.5 ডিগ্রি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সমান্তরাল থাকবে না, তখন একটা সমান্তরাল হবে, একটা একটু বাঁকাচেকা হবে। বাঁকাচেকা হলে কি হবে, সমান্তরাল থাকবে। সমান্তরাল না থাকলে আমাদের এস অরবিটাল আর শঙ্কর, এস এস দিয়ে মনে রাখবো, এস এ এবং শঙ্কর অরবিটাল, এই দুইটা ক্ষেত্রে আমাদের পাই বন্ধন হবে না, কিন্তু এইগুলো বাদে সব ক্ষেত্রে পাই বন্ধন হতে পারে। এটুকুই আমাদের জানতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আজকে এই পর্যন্তই মোটামুটি। জাস্ট আমি আস্তে আস্তে তোমাদের জৈব যুগে যতটুকু বেস আছে, যতটুকু তোমাদের বোঝার একটু ঘাটতি আছে, সেগুলো আমি একবারে একবারে তো সম্ভব না, আস্তে আস্তে করে আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদের ক্লাসটা কেমন লাগছে একটু অবশ্যই তোমরা জানাও ভাইয়া, কমেন্ট সেকশনে একটু জানাই দিলে আমার জন্য খুবই সুবিধা হয়। এবং এর সাথে তুমি যেটা করবা সেটা অবশ্যই ভিডিওটা তুমি একটু লাইক করে দিও, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও, পারলে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও। ঠিক আছে, কারণ এগুলো সাবস্ক্রাইব করলে বা কমেন্ট করলে আমার জন্য ভিডিও বানানোটা আরো বেশি তোমার উৎসাহজনক হয়। তো ইনশাআল্লাহ তোমরা পড়াশোনা করতে থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।